একদিকে রবীন্দ্রনাথ ঠাকুর আর অন্যদিকে আজকের ইউটিউবার। আজকের এই আলোচনায় আমরা দেখব এই দুই ভিন্ন সময়ের সৃজনশীল জগতের মধ্যে যোগসূত্রটা আসলে কোথায়। চলুন এই অবাক করা যাত্রাপথটা একটু ঘুরে দেখা যাক। আচ্ছা, ভাবছেন তো একজন বিশ্বকবি যার লেখা আমরা যুগ যুগ ধরে পড়ছি, তার সাথে একজন আধুনিক ডিজিটাল ক্রিয়েটরের মিলটা কোথায় থাকতে পারে? প্রশ্নটা বেশ মজার, তাই না? উত্তরটা হয়তো আমরা যা ভাবি তার চেয়েও অনেক বেশি ইন্টারেস্টিং। যে কোনো অসাধারণ সৃষ্টির পেছনে, সেটা শতবর্ষ আগেরই হোক বা আজকের, আসল ভিত্তিটা কিন্তু একই জায়গার, আর সেটা হলো লেখা, মানে একটা ভালো স্ক্রিপ্ট। শুরু করা যাক রবীন্দ্রনাথ ঠাকুরকে দিয়ে। তার পরিচয় দিতে গেলে তো বিশেষণ কম পড়ে যায়। কবি, উপন্যাসিক, সুরকার, নাট্যকার, চিত্রকর, গল্পকার, কি ছিলেন না তিনি? মানে তার সৃজনশীলতার জগৎটা ছিল বিশাল এক সমুদ্রের মতো। তার কাজের পরিধিটা একটু ভাবুন তো। তিনি লিখেছেন 52টা কাব্যগ্রন্থ, সাথে 95টা ছোট গল্প। আর গানের সংখ্যা শুনলে তো অবাক হতে হয়, প্রায় 2000। আর প্রত্যেকটা কাজই ছিল নিখুঁতভাবে যত্ন করে তৈরি করা। এই যে নিখুঁতভাবে যত্ন করে কিছু তৈরি করার ব্যাপারটা, এটাই কিন্তু আজকের ডিজিটাল দুনিয়াতেও একইভাবে সত্যি। হয়তো এখন আর কলম কাগজ লাগে না, কিবোর্ডে সব হয়, কিন্তু দর্শকের সাথে সেই সংযোগ তৈরির মূল ভিত্তিটা কিন্তু একই রয়ে গেছে। যেমন ধরুন একজন ইউটিউবারের কথা। তার কাছে একটা স্ক্রিপ্ট, কিন্তু শুধু কয়েকটা লাইন না, এটা হলো পুরো ভিডিওর প্ল্যান। কিভাবে দর্শকদের শুরুতেই আটকে ফেলা যাবে, কিভাবে মূল বিষয়টা সহজ করে বোঝানো যাবে। টেক রিভিউ হলে দাম, র্যাম, প্রসেসরের মতো ডিটেলস থাকবে। আর শেষে কি বলে ভিডিওটা শেষ করা হবে, মানে পুরো বিষয়টাই একটা সাজানো পরিকল্পনা। তো স্ক্রিপ্ট তো তৈরি হলো, কিন্তু এই লেখা শব্দগুলোকে জীবন্ত করে তুলবে কে? এখানেই আসে কণ্ঠের ভূমিকা। এই স্লাইডটা কিন্তু খুব দারুণভাবে দেখাচ্ছে যে ক্রিয়েটরদের টুল বক্সটা সময়ের সাথে সাথে কতটা বদলে গেছে। একদিকে মানুষের কণ্ঠ, যার জন্য নির্দিষ্ট স্কিল আর সরঞ্জাম লাগে, আর অন্যদিকে এআই ভয়েস, যার টেক্সট থেকেই সাথে সাথে তৈরি হয়ে যায়। একটাতে যেমন থাকে স্বাভাবিক আবেগ, অন্যটা প্রযুক্তি দিয়ে সেই আবেগ নকল করে। একজন ভয়েস আর্টিস্টের সময়ের একটা ব্যাপার থাকে, কিন্তু এআই সে তো 24/7 যে কোনো ভাষায় কথা বলতে প্রস্তুত। একজন ভয়েস আর্টিস্টের কথাই যদি ধরি, একটা প্রফেশনাল আউটপুট দিতে গেলে তার কি লাগে? একটা ভালো মাইক্রোফোন, কম্পিউটার বা স্মার্টফোন, অডিও এডিট করার সফটওয়্যার, আর অবশ্যই ভালো ইন্টারনেট কানেকশন। কিন্তু এর পাশেই দেখুন, প্রযুক্তি একটা দারুণ বিকল্প তৈরি করে দিয়েছে। যেমন ধরুন স্পিকাটুর মতো প্ল্যাটফর্ম। এটা একটা এআই পাওয়ার টেক্সট টু স্পিচ সিস্টেম, যা যে কোনো লেখাকে একদম মানুষের মতো ভয়েস ওভারে বলে দিতে পারে। এটা আজকের ক্রিয়েটার্সদের জন্য একদম নতুন একটা দরজা খুলে দিয়েছে। আর এর ক্ষমতাটা দেখুন, স্পিকাটুর মতো টুলে 130টারও বেশি ভাষা আছে, 1400রও বেশি হাই ডেফিনিশন ভয়েস আছে। এমনকি খুশি, দুঃখ বা রাগের মতো আলাদা আলাদা আবেগপূর্ণ স্টাইলও ব্যবহার করা যায়। ব্যাপারটা কয়েক বছর আগেও কল্পনার বাইরে ছিল। সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়টা হলো, এই প্রযুক্তি এখন এতটাই ভালো হয়ে গেছে যে 99% ব্যবহারকারী ধরতেই পারে না কোনটা মানুষের কণ্ঠ আর কোনটা এআই এর। মানে এই দুয়ের মধ্যেকার ফারাকটা প্রায় মুছেই যাচ্ছে। আচ্ছা, কণ্ঠটা মানুষের হোক বা মেশিনের, তাতে কি কিছু আসে যায়? দিন শেষে একজন ক্রিয়েটরের মূল লক্ষ্য তো একটাই, একটা ছাপ রেখে যাওয়া, একটা প্রভাব তৈরি করা। রবীন্দ্রনাথের দিকেই আবার তাকানো যাক। তিনি শুধু লিখে বা গান গেয়েই থেমে থাকেননি। 1913 সালে নোবেল পুরস্কার পেয়ে তিনি বিশ্বজুড়ে পরিচিতি এনে দিলেন। আবার দেখুন 1919 সালে জালিয়ানওয়ালাবাগ হত্যাকাণ্ডের প্রতিবাদে ব্রিটিশদের দেওয়া নাইটহুড উপাধি ফিরিয়ে দিলেন। পরে বিশ্বভারতী প্রতিষ্ঠা করে শিক্ষার প্রসারেও ভূমিকা রাখলেন। তার মানে তিনি তার প্ল্যাটফর্মকে ব্যবহার করেছেন সমাজকে পথ দেখাতে। আর আজকের ক্রিয়েটররা, তারাও কিন্তু ঠিক একই কাজ করছেন, শুধু প্ল্যাটফর্মগুলো বদলে গেছে। সোশ্যাল মিডিয়া, ভিডিও, পডকাস্ট, ই লার্নিং বা অডিও বুকের মাধ্যমে তারা শুধু বিনোদন দিচ্ছেন না, তারা মানুষকে শেখাচ্ছেন, সচেতন করছেন, আর নিজেদের ভাবনার চারপাশে একটা কমিউনিটি তৈরি করছেন। আর এটাই আমাদের আলোচনার একেবারে কেন্দ্রে নিয়ে আসে প্রযুক্তি আর শিল্পের মেলবন্ধন। দেখুন, টুলস কিন্তু সবসময়ই বদলাচ্ছে। রবীন্দ্রনাথের কলম কাগজ থেকে আজকের ইউটিউবারের এআই ভয়েস জেনারেটর। প্রযুক্তি বদলেছে, কিন্তু ওই যে ভেতরের তাগিদটা, কিছু একটা সৃষ্টি করার, মানুষের সাথে সংযোগ ঘটানোর আর নিজের একটা ছাপ রেখে যাওয়ার, সেটা কিন্তু একই রয়ে গেছে।
তাহলে শেষ প্রশ্নটা এটাই, এই যে নতুন নতুন প্রযুক্তি আসছে, এটা কি আমাদের সৃজনশীলতাকে আরও বাড়িয়ে দিচ্ছে নাকি ধীরে ধীরে আমাদের জায়গা নিয়ে নিচ্ছে? প্রযুক্তি কি সৃজনশীলতার সহযোগী নাকি বিকল্প? ভাবনার বিষয়, তাই না?